আসসালামু আলাইকুম। এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি তানজিনা সেলিম সাজিয়া। এক্সিসের নিয়মিত আয়োজন ক্যারিয়ার সেশনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মেন্টর ডক্টর হামিদা মুস্তাফা সেউতি আপু। আপু ৩৯তম বিসিএস এ উত্তীর্ণ হয়েছেন এবং বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। আপু আজকে আলোচনা করবেন বিসিএস এর যে ইংলিশ লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজ পার্টটুকু আছে তা নিয়ে। কি কি ধরনের প্রশ্ন আসে বা কিভাবে একটা ভালো প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয়ে সকল কথা আজকে আপুর কাছ থেকে আমরা জানবো। তো আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমরা আপুর কাছে চলে যাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তুমি কেমন আছো? আপু আমিও অনেক ভালো আছি। আপু আমাদের আজকের ক্যারিয়ার সেশনে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন। আপু বিসিএস নিয়ে আসলে সবার মধ্যে একটা ভীতি কাজ করে বা ইংলিশ পার্টটুকু নিয়ে আসলে একটু বেশি ভীতি কাজ করে। ইংলিশটা কিভাবে পড়া যায়, কিভাবে গুছানো যায় এই সব কিছু নিয়ে। আপু বিসিএস এবং ইংরেজি ভীতি এই দুটো জিনিসকে কিভাবে আসলে সমন্বয় করা যায়? আচ্ছা, ঠিক আছে। এই প্রশ্নটা আসলে আমার কাছে এর আগেও অনেকবার আসছে, তো সবার সাথে এভাবে শেয়ার করার সুযোগ হয় নাই, তো আজকে আমি শেয়ার করতে চাচ্ছি একটু যে বিসিএস এর আসলে প্রিলিমিনারি যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা সেটা জেনারেল হোক বা স্পেশাল বিসিএস যেটা সামনে আসতেছে এটাই হোক, দুইটাতেই কিন্তু ইংলিশ পোর্শনটাতে বেশ ভালো একটা মার্কস ইয়া আছে, মানে অপশন আছে। যেমন ইয়াতে যেটা আমাদের সামনে আসতেছে স্পেশাল বিসিএস 42-তে, এটাতে হচ্ছে প্রায় 20 নাম্বার আছে ইংলিশে। হ্যাঁ, তাই যে মানে জেনারেলের 100 নাম্বারের মধ্যে 20 মার্কই হচ্ছে ইংলিশ। আর যদি আমরা জেনারেল বিসিএস এর কথা বলতে যাই, ওখানে হচ্ছে 200 মার্কস, টোটাল 200 মার্কসের মধ্যে 35 মার্কস হচ্ছে ইংলিশ। ঠিক আছে। সো ইংলিশটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক বিসিএস প্রিলিমিনারির জন্য, এবং এটা হচ্ছে একই সাথে আমাদের মানে স্ট্রেংথ, আবার বলবো একই সাথে আমাদের উইকনেস। তো আমরা আসলে এখন যদি বলতে যাই ভীতি, আমরা আসলে ভয় কেন পাবো ইংলিশকে? ইংলিশে আমাদের দুইটা পোর্শন আছে ইংলিশে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে লিটারেচার। তো ল্যাঙ্গুয়েজ বলতে আসলে হচ্ছে গ্রামার। হ্যাঁ, সো গ্রামারের মধ্যে গ্রামারের মধ্যে টোটাল যে প্রশ্নগুলো হয়, এই প্রশ্নগুলোর মধ্যে শুধু গ্রামার না, কিছু সিনোনিম অ্যান্টোনিম এই টাইপের প্রশ্ন থেকে থেকে থাকে। তো এখন তাহলে আমরা যদি টোটাল ভাগ করি, আমরা প্রশ্ন পাচ্ছি হচ্ছে গ্রামার থেকে, ভোকাবুলারিজ থেকে, আর হচ্ছে লিটারেচার থেকে। হ্যাঁ, এই তিনটা পোর্শন। এখন এই তিনটা পোর্শনের মধ্যে আমাদের স্ট্রেংথটা হচ্ছে এখানে গ্রামার। আমরা যেহেতু মানে নিম্ন মাধ্যমিক লেভেল থেকেই কিন্তু আমরা গ্রামার করে আসতেছি, 6, 7, 8, 9, 10 এইচএসসি পুরোটাই আমরা গ্রামার করছি। সো এটাকে হচ্ছে আমরা আমাদের স্ট্রেংথ হিসেবে কাজে লাগাবো। মানে গ্রামারে আমাদের কোনোভাবে ভুল হওয়া যাবে না, যেহেতু আমরা গ্রামার অলরেডি জানি, করে আসছি অনেক বছর ধরে। তো গ্রামারটা হচ্ছে এখানে আমাদের স্ট্রেংথ, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এরপরে যদি আসি হচ্ছে ভোকাবুলারিজ, ভোকাবুলারিজটা আসলে ইয়ার উপর ডিপেন্ড করে, মানে কার ভোকাবুলারি কেমন। এখানে হচ্ছে একদম 1 মাস ধরে পড়ে যে আমি অনেক বেশি ভোকাবুলারি জেনে ফেলবো, এটা আসলে কখনোই সম্ভব না। এটা হচ্ছে মানে গ্রো আপ হওয়ার সাথে সাথে আমাদের ভোকাবুলারিটা আসলে এনরিচড হয়, এখন এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। সো এটা নিয়ে এটা বলবো, এটা উইকনেস হিসেবে না নিয়ে এটাকে আমরা যেটা করতে পারি, মানে এটার জন্য আমরা খুব বেশি সময় ব্যয় করব না। হ্যাঁ, এটার জন্য বেশি সময় ব্যয় করলে হবে কি, আমরা অনেক বেশি সময় দিয়ে হয়তো অল্প একটা দুইটা কমন পেতেও পারি, আবার নাও পেতে পারি। তো আমার পার্সোনাল মতামত হচ্ছে ভোকাবুলারিজ এর জন্য আমরা বেশি একটা সময় দিব না। তো এটাকে ভীতি হিসেবে না নিয়ে এটাকে আমরা হচ্ছে প্লাস মাইনাস হিসেবে রাখবো। যদি কমন পাই এটা হচ্ছে আমাদের লাক, আর কমন না পাইলে এটা আমরা টাচ করব না, শেষ, যাতে আমাদের এটার জন্য নেগেটিভ কোনো মার্কস না যায়। ঠিক আছে। তাহলে গ্রামার গেল, ভোকাবুলারি গেল, এরপর আসছে হচ্ছে লিটারেচার। এখন লিটারেচারটাকে আমার কাছে লিটারেচার পড়তে খুব মজা লাগছে। কেন আমি জানি না, আমার কাছে খুব ভালো লাগছে, এবং এটা আমার স্ট্রেংথ ছিল পুরো বিসিএস এর যতগুলো টপিক আছে। হ্যাঁ, সবগুলো টপিকের মধ্যে আমার কাছে লিটারেচার জিনিসটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। এবং আমার কাছে যেটা মনে হয় যে ইংলিশ লিটারেচার আমরা যদি জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করি, আমরা 50 to 60% মার্কস ক্যারি করতে পারবো লিটারেচারে। সো এটাকে নিয়ে যারা খুব টেনশন করতেছেন বা ভয় পাচ্ছেন, এটা টেনশন বা ভয়ের কিছু নাই। আপনারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ভালো মতো সলভ করলে আশা করি একটা মিনিমাম মার্কস ক্যারি করতে পারবেন। আর যারা অনেক বেশি ভালো করতে চান, তারা আরো বেশি ডিপলি পড়লে
আরো বেশি ভালো করবেন, কারণ এখানে প্রশ্ন হচ্ছে খুবই কমন কিছু প্রশ্ন আসে, খুব হার্ড আসে না। যদিও গত 40 বিসিএস এর প্রিলিমিনারিতে লিটারেচার প্রশ্ন নাকি কঠিন হয়েছে অনেকে বলছে, তবে যতটুকু কঠিন হয়েছে আমার কাছে, প্রশ্নটা আমি দেখছি কিছু গতকালকে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুব বেশি কঠিন কিন্তু হয় নাই, মানে পড়লে কমন পাওয়া যাবে। ঠিক আছে, সো ইংলিশ ভীতি বিসিএস এটা কোনো ব্যাপার না, মানে ইংলিশ আপনারা পারবেন, পড়লেই পারবেন। অন্যান্য অনেক সাবজেক্টের চাইতে ইংলিশে মার্কস ক্যারি করা খুব ইজি আমার কাছে মনে হয়। আপু বিসিএস এর যে প্রিলিমিনারি এক্সামটা হয়, সেখানে আপু ইংলিশের যে ডিটেলস মানে সিলেবাসটা সম্পর্কে যদি একটু আলোচনা করতেন। আচ্ছা, ইংলিশ সিলেবাস, হ্যাঁ আমরা তো জানি প্রিলিমিনারিতে 200 নাম্বারের টোটাল পরীক্ষা হয় এমসিকিউ। এখন সামনে আমাদের দুইটা বিসিএস এর অলরেডি সার্কুলার হয়ে আছে, একটা হচ্ছে 42তম আর একটা হচ্ছে 43তম। তো 42তমটা তো আমাদের হচ্ছে স্পেশাল, আর 43তমটা হচ্ছে জেনারেল। সো আমি আগে 42-এর সিলেবাসটা একটু বলি, এরপর 43-এরটা বলবো। তো 42-এর জন্য কিন্তু সিলেবাসটা খুব স্পেসিফিক করে বলে দেওয়া আছে যে আমাদের 20 নাম্বারের প্রশ্ন আসবে ইংলিশ থেকে, এর মধ্যে ল্যাঙ্গুয়েজ 15 মার্কস আর লিটারেচার হচ্ছে 5 মার্কস। হ্যাঁ, তো ল্যাঙ্গুয়েজের মধ্যে সিলেবাসে আছে হচ্ছে খুব ছোট ছোট এবং মজার মজার কিছু জিনিস, যেগুলো শুনলে আমাদের সেই স্কুল লাইফে নিয়ে যাবে আমাদেরকে। তো এটা এই নামগুলো আমি যদি বলি সিরিয়ালি, যেমন হচ্ছে পার্টস অফ স্পিচ, হ্যাঁ, যেটা একদম গ্রামারের খুব বেসিক একটা জিনিস, পার্টস অফ স্পিচ। এরপরে আসতেছে হচ্ছে ক্লজ, এরপর হচ্ছে কারেকশন, সেন্টেন্স এন্ড ট্রান্সফরমেশন। এখন সেন্টেন্স এন্ড ট্রান্সফরমেশনের মধ্যে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্সের যে ট্রান্সফরমেশন গুলো আছে এগুলা। এরপর হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ বা প্যাসিভ টু অ্যাক্টিভ এটা। আর এটা হচ্ছে ডিগ্রিজ অফ কম্পারিজন, সেই যে পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ ডিগ্রিজ গুলা এগুলা। হ্যাঁ, এরপরে আসতেছে হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজেস। ইডিয়মস এন্ড ফ্রেজেস এর পরে আসতেছে জেন্ডার, নাম্বার আর হচ্ছে ডিটারমাইনার। আর হচ্ছে কিছু ওয়ার্ডস, ওয়ার্ডস বলতে যে একটু আগেই যে বলতেছিলাম যে সিনোনিমস, অ্যান্টোনিমস, হ্যাঁ, গ্রুপ ভার্ব, এগুলার অর্থ আসে বা বিপরীত অর্থ, সমার্থক শব্দ এইসব আসে। আরেকটা হচ্ছে কম্পোজিশন রিলেটেড কিছু প্রশ্ন আসে, যদিও এটা থেকে খুব, কম্পোজিশন পার্টটা থেকে খুব বেশি প্রশ্ন আসে না। হ্যাঁ, আর এখান থেকে আসে হচ্ছে 15 নম্বরের প্রশ্ন আমাদের সাধারণ বিসিএস এ। আর যদি আমরা 43 বিসিএস এর কথা বলতে যাই, যেটা জেনারেল বিসিএস, ওখানে হচ্ছে গ্রামার পোর্শনে, শুধুমাত্র গ্রামার পোর্শনে কিন্তু 20 নাম্বার থাকবে। সিলেবাস কিন্তু সেম, কিন্তু প্রশ্নের মার্কস থাকবে 20। আর লিটারেচারের ব্যাপারে হচ্ছে যে আমাদের স্পেশাল বিসিএস 42তমতে মাত্র হচ্ছে 5 নাম্বার, হ্যাঁ, মাত্র 5 নাম্বার। এটার সিলেবাসটা হচ্ছে আমরা লিটারেচারকে বিভিন্ন যুগে ভাগ করে থাকি, হ্যাঁ, ইংলিশ লিটারেচারকে। তো এখানে স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে যে এলিজাবেথিয়ান পিরিয়ড থেকে 21st সেঞ্চুরি, মানে পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত পুরোটা পিরিয়ডই আমাদের লাগবে, সিলেবাসের অংশ। এবং সাথে হচ্ছে এই এই যুগের মধ্যে যেসব ইম্পর্টেন্ট ড্রামা আছে, পোয়েট্রি আছে, প্রোজ আছে, বিভিন্ন কবির উপাধি আছে, হ্যাঁ, এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসবে। এটা হচ্ছে 42তম বিসিএস এর মাত্র 5 নাম্বার। আর 43তম বিসিএস যেহেতু জেনারেল, ওখানে লিটারেচার থেকে প্রশ্ন আসবে হচ্ছে 15 নাম্বারের। তো এই হচ্ছে ওভারঅল সিলেবাস ইংলিশের। আপু বাজারে তো আসলে অনেক বই পাওয়া যায় বিসিএস এর, কিন্তু আসলে আপু কোন বইগুলো ফলো করলে আমাদের জন্য মানে ভালো হবে, বা ইংলিশের প্রস্তুতিটা আসলে আমরা কোন কোন বইগুলো নিয়ে আমরা ফলো করতে পারি? আচ্ছা, হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যেহেতু বই বই ধরেই আমরা আগাবো। তো আমি একটা কথা প্রথমে বলতে চাই, বই অনেকে আছে হচ্ছে অনেক হাজার হাজার শত শত বই কিনে হচ্ছে ঘর ভরায় ফেলে, টেবিল ভরায় ফেলে, কিন্তু আলটিমেটলি কোনো বই এভাবে টাচ করে না, মানে সব কিছু ঘাটতে যেয়ে আসলে কোনোটাই পড়া হয় না। তো আমার কাছে যেটা মনে হয় যে 100টা বই কেনার চাইতে আপনি একটা বই কিনেন, কোনো স্পেসিফিক একটা বই কিনে এটাকেই আপনি পড়েন, সেটা যে বই হোক না কেন। তবে আমি এক্সপেরিয়েন্স হিসেবে আপনাদেরকে একটু মানে আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি যে আমি হচ্ছে ছোটবেলা থেকে ইংলিশ গ্রামারে আল্লাহর রহমতে আমি ভালো, সবাই ভালো বলে, এবং আমার কাছে এই ব্যাপারে আমি খুবই কনফিডেন্ট যে আমার সবসময় মনে হয় যে ইংলিশ গ্রামার আমার পড়তেই হবে না এরকম। তো এই কারণে হচ্ছে কি, আমি ছোটবেলা থেকে কখনোই গ্রামার আমি পড়তাম না, মানে আমি নিজে পারি, মানে পরীক্ষার আগেও আমি প্র্যাকটিসও করতাম না, বা বই উল্টায় যে গ্রামারের রুলস পড়া এরকম, এগুলো আমি কখনোই করতাম না, আমার পড়া লাগতো না আল্লাহর রহমতে। কিন্তু এবং আমার গ্রামার বইগুলো দেখলেও বিরক্ত লাগতো যে এত গদ বাঁধা, এত ইয়া, মানে কি বলবো, রুলস লিখে যাচ্ছে এই টাইপের। কিন্তু বিসিএস প্রিলিমিনারি যখন আমি প্রিপারেশন নেওয়া শুরু করলাম,
প্রথম দিকে আমি হচ্ছে বেশ কিছু বই ঘাটাঘাটি করছি, তখন চিন্তা করলাম যে গ্রামার পড়বই না, ধুর পারবো এরকম। পরে দেখলাম যখন পরীক্ষা দিচ্ছি বিভিন্ন কোচিং এ বা অনলাইনে অনেকগুলো পরীক্ষা দিতাম, তখন দেখলাম যে ছোটখাটো কিছু জিনিস ভুল হয়ে যায়, যতই আমি কনফিডেন্ট থাকি কিছু কিছু জিনিস ভুল হয়ে যাচ্ছে। তখন চিন্তা করলাম না, আমার আসলে কিছু কিছু একটা বই পড়া দরকার। হ্যাঁ, তো অনেক দেখে আমি একটা বই কিনলাম। আমি আসলে ওরাকলে পরীক্ষা দিতাম আর কি, তো ওখানে আমাদের একজন স্যার ছিলেন, সাখাওয়াত স্যার। মানে স্যারের একটা বই আছে ওরাকল, মিরাকল পাবলিকেশনস এর। ওনার একটা না, মিরাকল পাবলিকেশনস এর ওনার 3টা বই আছে। হ্যাঁ, একটা হচ্ছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, এরপর হচ্ছে মিরাকল লিটারেচার, আর একটা হচ্ছে ভোকাবুলারি। ওনার 3টা বই আছে। তো আমি ওনার 3টা বই কিনছিলাম। হ্যাঁ, এবং বই 3টাই আমার কাছে মানে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি বলতে গেলে এই 3টা বই শুধু পড়ছি ইংলিশের জন্য। স্পেশালি গ্রামারের যে বইটা, এই বইটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা খুবই ইন্টারেস্টিং করে লেখা, মানে গদ বাঁধা না, পড়ার সময় কোনো বোর্ডম আসবে না, খুবই চমৎকার করে লেখা একটা বই আর কি। এবং লিটারেচারও আমি মিরাকল পাবলিকেশন সেটটাই পড়ছিলাম। আর ভোকাবুলারি আসলে বই কিনে রাখছে, ওভাবে আমার পড়ি নাই, ভোকাবুলারির জন্য আমি ওভাবে সময় দিই নাই, এই আর কি। আর একটা কথা হচ্ছে, বইয়ের পারসেপশনটা আসলে এক একজনের এক এক রকম। আপনারা কেউ যদি মনে করেন আপনারা প্রিভিয়াসলি যে বইগুলো পড়ছেন, যেমন অনেকে পটেনশিয়াল, অ্যাডভান্স ইংলিশ গ্রামার, এই বইগুলোও কিন্তু পড়ছেন স্কুলে থাকতে। সো অনেকের আছে পুরানো বই দেখলে কিন্তু পড়াগুলা মনে পড়ে যায়। তো যারা পড়তে চান ওভাবে পড়তে পারেন, ঠিক আছে। আপু, টপিক ওয়াইজ মার্ক ডিস্ট্রিবিউশনটা সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, টপিকস ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন, হ্যাঁ এটা হচ্ছে, এটা জানা থাকা খুবই দরকার। এটা জানা থাকা কেন দরকার, কারণ এটা জানলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন টপিকসে কতটুকু সময় দিতে হবে, কোন টপিকসে কতটুকু গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, তো আমি যদি টপিকস ওয়াইজ বলতে যাই, প্রথমে আমি ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আসি। ইংলিশ গ্রামারে আমাদের প্রথম টপিকসটাই ছিল হচ্ছে পার্টস অফ স্পিচ। হ্যাঁ, তো পার্টস অফ স্পিচে কিন্তু ও যে ক্লাসিফিকেশন গুলো আছে, যেমন নাউন থেকে শুরু করে ইন্টারজেকশন পর্যন্ত অনেকগুলো 8টা ক্লাসিফিকেশন আছে, আমরা সবাই জানি। তো এর মধ্যে কিন্তু প্রায় 4-5টা, মাঝে মাঝে যদি 20টা প্রশ্ন আসে, এর মধ্যে কিন্তু 4 থেকে 5টা প্রশ্নই না পার্টস অফ স্পিচ থেকে আমরা পেয়ে যাই। ইভেন এর বেশিও পেতে পারে। যেমন যদি আমরা শুধু ভার্বের কথা বলি, তখন কিন্তু কারেকশন বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলোর মধ্যেও কিন্তু ভার্ব থেকে প্রশ্ন চলে আসে। সো পার্টস অফ স্পিচ পুরাটাই খুবই ইম্পর্টেন্ট, এবং এটা ছোট একটা টপিক হলেও খুব ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, তাহলে এটার জন্য আমাদের অনেক বেশি সময় দিতে হবে। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে ক্লজ, তারপর হচ্ছে কারেকশন। ক্লজ এবং কারেকশন থেকে দুইটা মিলায়ে 2টা বা 3টা প্রশ্ন চলে আসে, 2 to 3 মার্কস, ক্লজ এবং কারেকশন। স্পেশালি ক্লজ একটা আসলেও কারেকশন 2টা আসেই। হ্যাঁ, এর বেশিও আসতে পারে কোনো কোনো সময়। এরপর আসছে হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে যে ট্রান্সফরমেশন গুলো আছে, এই ট্রান্সফরমেশন রিলেটেড প্রশ্ন কিন্তু আসে, এবং এটা কোনো কোনো সময় 3-4টাও চলে আসে। যখন আমরা জেনারেল বিসিএস যাব, এটা 3টা বা 4টা প্রশ্ন ট্রান্সফরমেশন থেকে চলে আসতে পারে। এরপরে ওয়ার্ডস, মানে হচ্ছে সিনোনিমস, অ্যান্টোনিমস, গ্রুপ ভার্বস, এসব থেকে প্রশ্ন আসে হচ্ছে 4টাও আসছে, কোনো কোনো বিসিএস দেখা গেছে 4টা সিনোনিম অ্যান্টোনিমও চলে আসছে। আর একটা হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন পোর্শন বলতে এখানে আসলে অনেক সময় প্রশ্ন আসে যে লেটারের পার্টস কি কি আছে, কোনটার নাম কি, প্যারাগ্রাফ কি, প্যারাগ্রাফের পার্টস কি কি আছে, এইসব। এটা থেকে সাধারণত প্রশ্ন হয় না, যদিও সিলেবাসে দিয়ে রাখছে, তো একটু চোখ বুলায় নিতে পারেন আপনারা। সাধারণত কম্পোজিশন থেকে খুব বেশি প্রশ্ন হয় না। এটা গেল গ্রামারের পার্ট। আর লিটারেচার থেকে আসলে যদি আমরা 42 মানে স্পেশাল বিসিএস এর কথা বলতে যাই, এখানে মার্কস হচ্ছে মাত্র 5। হ্যাঁ, সো মাত্র 5 নাম্বারের প্রশ্নে আসলে মানে ওভাবে টপিকস ওয়াইজ বলাটা টাফ। কিন্তু তারপরেও যদি বলতে যাই, আমরা কিছুক্ষণ পরে লিটারেচার সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। ওই সময় আমি কিছু ইম্পর্টেন্ট লিটারেরি ওয়ার্ক এবং ওয়ার্কার্সদের নাম বলবো। আশা করি এসব পড়লেই আপনারা 5-এর মধ্যে মিনিমাম 3 আপনারা আনসার করতে পারবেন। হ্যাঁ, এই গেল টপিকস ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন। আপু, গ্রামার নিয়ে কিন্তু আসলে অনেকের অনেক ধরনের কনফিউশন থাকে, বা গ্রামারটাকে আসলে দেখা যায় সবাই ইংলিশের মধ্যে সবচেয়ে বেশি ভয়টা গ্রামারকেই পায়, বা কি কি ধরনের কোশ্চেন গুলো আসে। আপু, এগুলো নিয়ে যদি কিছু টিপস বা হচ্ছে কি কিভাবে পড়া যায়, এগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আচ্ছা, গ্রামার তো আসলে অনেক হিউজ একটা ব্যাপার।
এখন হচ্ছে আমি আসলে সবটা হয়তো এভাবে বলতে পারবো না, তারপরেও যে টেকনিক্যাল কিছু জিনিস আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমি যতটুকু জানি, আমি তো আর সব জানি না, যতটুকু জানি আমার কাছে যেগুলোতে কনফিউশন মনে হয়েছে পড়ার সময়, এই জিনিসগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। এর মধ্যে আমি প্রথমে পার্টস অফ স্পিচের কয়েকটা জিনিস একটু হাইলাইট করতে চাই। যেমন পার্টস অফ স্পিচ থেকে আসলে প্রশ্নগুলো কি আসে, প্রশ্ন আসে হচ্ছে মেইনলি আইডেন্টিফিকেশন থেকে। অর্থাৎ আপনাকে হয়তো একটা সেন্টেন্স দিয়ে দিবে, সেন্টেন্সের যে কোনো একটা ওয়ার্ডে হচ্ছে আন্ডারলাইন করে বলা হবে যে এটা কোন পার্টস অফ স্পিচ। হ্যাঁ, প্রশ্ন কিন্তু পার্টস অফ স্পিচ থেকে মেইনলি এটাই আসে যে আইডেন্টিফিকেশন। হ্যাঁ, তাহলে এটা প্রশ্ন, এই কথাটা শুনতে কিন্তু মনে হচ্ছে তাহলে তো পার্টস অফ স্পিচ খুব ইজি, যে আমরা তো যে দেখলেই পারি কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব। আমারও এরকম একটা ধারণা ছিল যে পার্টস অফ স্পিচের মতো সোজা আর কিছুই নাই। তো যখন আমি প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিতে গেলাম, তখন দেখা গেল কি আমি টুকটাক বেশ কিছু ভুল করে ফেলছি। তার মানে এখানে কিছু টেকনিক্যাল জিনিস আছে যেগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, তো এখন আমি এই টেকনিক্যাল জিনিসগুলো একটু হাইলাইট করার চেষ্টা করব। আচ্ছা, এখন পার্টস অফ স্পিচ কি এটা আমরা সবাই জানি। একটা সেন্টেন্সে যেসব ওয়ার্ডস থাকে প্রতিটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। তো এটাকে আমরা 8 ভাগে যদি ক্লাসিফিকেশন করি, এগুলোর নামও আমরা সবাই জানি। সাধারণত এই ভাগগুলোর মধ্যে থেকে প্রশ্ন হয় হচ্ছে নাউন থেকে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এরপর হচ্ছে ভার্ব তো অবশ্যই, আর হচ্ছে প্রিপজিশন। হ্যাঁ, এই পাঁচটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যেমন কনজাংশন বা ইন্টারজেকশন বা প্রোনাউন, এগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসে না। প্রোনাউন থেকে খুব সম্ভবত 39 একটা প্রশ্ন আসছিল প্রোনাউন থেকে। আচ্ছা, যাই হোক, এখন যেটা আমি প্রথমে যেটা চিন্তা করতাম, মানে টেকনিক্যাল চিন্তা না করে যখন আমি গদ বাঁধা চিন্তা করতাম, তখন আমি চিন্তা করতাম যে একটা ওয়ার্ড দেখেই আমি বুঝতে পারবো এটা নাউন কিনা প্রোনাউন কিনা। যেমন আমি যদি বলি হোম, আমাদের সবার মাথায় কিন্তু আসবে হোম হচ্ছে একটা নাউন। হ্যাঁ, কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু নট দ্যাট ইজি। হ্যাঁ, যেমন আমরা আসলে পার্টস অফ স্পিচকে তখনই আইডেন্টিফাই করতে পারবো যখন আমরা একটা সেন্টেন্সে এই ওয়ার্ডটা পজিশনটা কোথায় আছে এটা যখন আমরা বুঝতে শিখবো। হ্যাঁ, যদি আমরা এভাবে চিন্তা করি, ব্যাপারগুলো কিন্তু খুবই টেকনিক্যাল। যেমন আমি যদি একটা উদাহরণ দিতে চাই যে আই গো হোম। হ্যাঁ, এখন আপনাকে বলা হলো আই গো হোম, হোমের নিচে আন্ডারলাইন, আপনাকে বলা হলো হোম কোন পার্টস অফ স্পিচ। এখন নিচে অপশন দিল, আপনাকে নাউন দিল, অ্যাডভার্ব দিল, অ্যাডজেক্টিভ দিল, প্রিপজিশন দিল। অবভিয়াসলি আমাদের বেশিরভাগে আমরা নাউন দাগায় ফেলবো, কিন্তু এখানে কিন্তু হোমটা কখনোই নাউন না, এখানে হোমটা হচ্ছে অ্যাডভার্ব। এখন প্রশ্ন চলে আসবে কিভাবে কিভাবে হোম অ্যাডভার্ব। দেখেন, এখন এখানে আমাদের দেখতে হবে যে এই যে ওয়ার্ডটা আপনাকে দেয়া হয়েছে, এই ওয়ার্ডটা কোন জায়গায় আছে সেন্টেন্সের। হ্যাঁ, এখানে আই গো হোম, গো মানে ভার্বের পরেই হোম ওয়ার্ডটা কিন্তু আছে, এবং আপনি যখন ভার্বকে প্রশ্ন করতেছেন যে আমি কোথায় যাচ্ছি, হ্যাঁ, তাহলে এই ওয়ার্ড আমি বাড়িতে যাচ্ছি অর্থাৎ হোমে যাচ্ছি, এই হোম ওয়ার্ডটা কিন্তু আপনার ভার্বটাকে মডিফাই করতেছে, ভার্বের সাথে রিলেটেড। তাহলে হোমটা কখনোই নাউন না, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কিন্তু আপনি যখন বলবেন যে আই গো টু হাউস, গো টু হাউস, এখন হাউসের নিচে আন্ডারলাইন করে দিল, তখন কিন্তু দেখেন যে হাউস আর হোম কিন্তু এখানে প্রায় দুইটা সেম মিনিং প্রকাশ করতেছে, কিন্তু এখানে কিন্তু হাউস আবার অ্যাডভার্ব না, এখানে হাউসটা হয়ে যাচ্ছে নাউন। কি কারণে? কারণ হাউসের আগে আমাদের একটা প্রিপজিশন আছে টু। আমরা কিন্তু প্রিপজিশনের ডেফিনিশনেই পড়ছি যে এটা কিসের আগে বসে, নাউনের আগে বসে, ঠিক না? তাহলে দেখেন, আমরা তাহলে পার্টস অফ স্পিচ ঠুস করেই দাগায় দিব না, দেখেই মানে যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আসলে কিন্তু প্রশ্নটা এত ইজি আসবে না, টেকনিক্যাল প্রশ্নে আসবে। সো দেখেই যদি নাউন মনে হয় আমরা নাউন দাগায় দিব না, আমরা আগে চিন্তা করব যে আসলে কি চাইছে। হ্যাঁ, তাহলে এই যদি আমরা এখানে যদি আমরা একটা মানে টেকনিক বলতে চাই, যেটা হচ্ছে আমরা যখনই কোনো সেন্টেন্সে একটা প্রিপজিশন দেখব, প্রিপজিশনের পরেই যে কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড থাকলে, আমি বলছি সিঙ্গেল ওয়ার্ড, হ্যাঁ, প্রিপজিশনের পরে যখনই কোনো সিঙ্গেল ওয়ার্ড থাকে, এই সিঙ্গেল ওয়ার্ডটা অলওয়েজ 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 নাউন। সিঙ্গেল ওয়ার্ড প্রিপজিশনের পরে সিঙ্গেল ওয়ার্ডের নিচে যদি আপনাদের আন্ডারলাইন করা থাকে, এটা সব সময় নাউন, ঠিক আছে, সিঙ্গেল ওয়ার্ড। আচ্ছা, এটা একটা গেল। এরপরে যদি আসি নাউন নির্ণয়ের ক্ষেত্রে আসি, আমরা নাউন কখন কখন বুঝবো, যেমন ডিটারমাইনারের পরে যে ওয়ার্ডটাই থাকবে এটাই হচ্ছে নাউন, যেমন অথবা আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা থাকবে এটাও নাউন, যেমন সাম, এরপর দি, এ, এন, এগুলোর পরে যে ওয়ার্ডগুলো থাকবে এগুলা কিন্তু সব নাউন, ঠিক আছে।
আচ্ছা, এরপরে আরেকটা উদাহরণ আমি দিতে চাই, এটা হচ্ছে যদি আমি বলি হি ড্র্যাঙ্ক সাম ওয়াটার, হি ড্র্যাঙ্ক সাম ওয়াটার। এখন ওয়াটারের নিচে যদি আপনাকে আন্ডারলাইন করে দেয়, আপনি অবশ্যই জানেন ওয়াটার হচ্ছে কি নাউন। হ্যাঁ, এখানে যেহেতু সাম ওয়াটার আছে, সাম হচ্ছে একটা ডিটারমাইনার, তাহলে ওয়াটার আমরা নাউন হিসেবে মার্ক করে দিব। কিন্তু যদি আপনাকে বলে ওয়াটার দ্য গার্ডেন, ওয়াটারের নিচে আন্ডারলাইন, দেখেন ওয়াটার কিন্তু উপরেও ওয়াটার, নিচেও ওয়াটার, সেম সেম ওয়ার্ড, কিন্তু নিচে যখন আমরা ওয়াটার দ্য গার্ডেন বলতেছি তখন কিন্তু এটা আর নাউন থাকতেছে না, এটা তখন হয়ে যাচ্ছে কি ভার্ব। ঠিক আছে, তাহলে এখানে আমি যে জিনিসটা বারবার নক করতে চাচ্ছি, এটা হচ্ছে আপনি ওয়ার্ড দেখেই দাগাবেন না, ওয়ার্ডের মিনিং বুঝে আপনি দাগাবেন না, আপনি দাগাবেন হচ্ছে মানে ভার্ব, ওয়ার্ডটা কোন পজিশনে আছে সেন্টেন্সে, এটার উপরেই পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন করবেন আপনারা। ঠিক আছে, এরপরে দেখেন আরেকটা উদাহরণ যদি দেই, হিয়ার ইজ মাই স্কুল, স্কুল। এখন স্কুলের নিচে আন্ডারলাইন, তাহলে আমরা সবাই দাগাবো নাউন। ঠিক আছে, এটা একটা নাউন। কিন্তু যদি বলি হি ইজ আ স্কুল বয়, হি ইজ আ স্কুল বয়, ঠিক আছে, এই স্কুল বয়, যদি স্কুল বয় বলি তখন স্কুলটা কোন পার্টস অফ স্পিচ হবে? এটা হয়ে যাবে তখন এডজেক্টিভ, কারণ স্কুল বয়টা হচ্ছে যে পুরো স্কুল বয়, এই বয়ের বয়টাকে বুঝাচ্ছে হচ্ছে স্কুল দিয়ে, মানে বাচ্চাটা স্কুলে পড়ে এটাই বুঝাচ্ছে, তাহলে এখানে স্কুলটা হয়ে যাবে আবার এডজেক্টিভ। তাহলে আমি কি মিন করতে চাচ্ছি আপনারা আশা করি বুঝতেছেন, যে আপনারা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করবেন একটা সেন্টেন্সে ওয়ার্ডটা কোন জায়গায় আছে এটার উপর ডিপেন্ড করে, নট মিনিং। ঠিক আছে, এরপরে আরেকটা যদি আমি উদাহরণ দিতে চাই, যেমন আমি যদি বলি হি লিভস ইন চিটাগাং, হি লিভস ইন চিটাগাং, হ্যাঁ, এখানে ইনটা কি হয়? প্রিপোজিশন, অবশ্যই প্রিপোজিশন। ঠিক আছে, চিটাগাং একটা নাউন, এর আগে প্রিপোজিশন। কিন্তু আমি যদি বলি কাম ইন, কাম ইন, এখানে ইনটা কি? এখানে ইনটা হচ্ছে অ্যাডভার্ব। কি কারণে? কারণ আমরা যদি মিনিংটা করি যে ভিতরে আসো, কাম ইন, এখানে কিন্তু ইনটা কখনোই প্রিপোজিশন না, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এরপর যদি আমি বলি গো আউট, এখানে আউটটা কখনোই প্রিপোজিশন না, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকটা উদাহরণ দিতে চাই, রাইট ডাউন দ্য নোট, রাইট ডাউন দ্য নোট, এই ডাউনটা এখানে প্রিপোজিশন। কিন্তু আমি যদি বলি হি স দ্য ডাউন স্টেয়ার্স, মানে সে নিচের সিঁড়িটা দেখেছিল, হি স দ্য ডাউন স্টেয়ার্স, এখানে কিন্তু ডাউনটা কি দাঁড়ায়? ডাউনটা হয়ে যাচ্ছে এডজেক্টিভ, মানে নিচের সিঁড়ি। ঠিক আছে, ডাউন 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 স্টেয়ার্স সে দেখেছিল, মানে সিঁড়িটা নিচের, এই জিনিসটার জন্য এখানে ডাউন কিন্তু প্রিপোজিশন না হয়ে এডজেক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে পার্টস অফ স্পিচ কিন্তু যতটা সহজ মনে হয় আপাত দৃষ্টিতে অতটা সহজ না, এটা একটু টেকনিক্যাল। অবশ্যই সহজ, কিন্তু আপনারা চিন্তাটা করবেন টেকনিক্যালি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি যদি ভার্ব থেকে কিছু বলতে চাই, যেমন ভার্ব থেকে বেশি প্রশ্ন আসে অ্যাকচুয়ালি পার্টিসিপল জিরান, মানে ভার্ব থেকে। নন ফাইনাইট ভার্বের যে ক্লাসিফিকেশনটা আছে, যে ইনফিনিটিভ, জিরান্ড আর পার্টিসিপল, এই পোর্শনটা থেকে ভার্ব থেকে বেশি প্রশ্ন আসে, মানে মেইনলি আইডেন্টিফিকেশন, যে কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল, এই প্রশ্নগুলো খুবই রিপিটেডলি আসে। এখন জিরান্ড আর পার্টিসিপল দুইটা কিন্তু দেখতে একদমই এক, তা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। জিরান্ড দেখতেও ভার্ব প্লাস আইএনজি, পার্টিসিপল দেখতেও ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা কেন একটাকে জিরান্ড বলতেছি, কেন একটাকে পার্টিসিপল বলতেছি? জিরান্ড বলতেছি আমরা তাকেই যেই ভার্বের মতো দেখতে যেই শব্দটা নাউনের মতো কাজ করতেছে, এটাকে আমরা বলতেছি জিরান্ড। ঠিক আছে, আর ভার্বের মতো দেখতে যেই শব্দটা এডজেক্টিভের মতো কাজ করতেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে পার্টিসিপল। ঠিক আছে, তাহলে জিরান্ড কাজ করতেছে নাউনের মতো। আপনারা মনে রাখার সুবিধার্থে একটা টিপস দিয়ে দিতে পারি, যে জিরান্ড, জিরান্ড শব্দটাতে কিন্তু একটা এন আছে, হ্যাঁ, এন দিয়ে আপনারা মনে রাখবেন নাউন, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ফর্মে যেই শব্দটা নাউনের মতো কাজ করতেছে এটা হচ্ছে জিরান্ড, আর হচ্ছে যেটা এডজেক্টিভের মতো কাজ করতেছে এটা হচ্ছে পার্টিসিপল। যদি আমি একটা উদাহরণ দেই, যে ফ্লাইং ইজ দ্য নেচার অফ বার্ড, ফ্লাইং ইজ দ্য নেচার অফ বার্ড, এখানে ফ্লাইং শব্দটা দেখেন, ফ্লাই প্লাস হচ্ছে আইএনজি, হ্যাঁ, এই ফর্ম। এখন এটা দেখেন, এটা কিন্তু একটা নাউনের মতো কাজ করতেছে, ঠিক না? কারণ এটা একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আছে, সাবজেক্ট হিসেবে সাধারণত নাউন বা প্রোনাউনই থাকে। তাহলে এটা যেহেতু একটা ভার্ব প্লাস আইএনজি ফর্মের ওয়ার্ড এবং এটা একসাথে কাজ করতেছে নাউনের, তাহলে এটা আপনারা আইডেন্টিফাই করবেন অ্যাজ এ জিরান্ড।
আবার যদি আমি বলি আই ডিসলাইক ক্রাইং বেবি, আই ডিসলাইক ক্রাইং বেবি, এখন দেখেন ক্রাইং ওয়ার্ডটাতে ক্রাই প্লাস আইএনজি, এটা এই ফর্মে আছে, কিন্তু এটা হচ্ছে কিভাবে কাজ করতেছে, ক্রাইং বেবি মানে হচ্ছে একটা কান্নারত বাচ্চা বা ক্রন্দনরত একটা বাচ্চা, তাহলে ক্রাইংটা এখানে কি হিসেবে কাজ করতেছে, এডজেক্টিভ হিসেবে, তাহলে ক্রাইংটা কিন্তু এখানে পার্টিসিপল, ঠিক আছে। তাহলে জিরান্ড আর পার্টিসিপল আশা করি বুঝবেন, ওই জিনিসটাই মনে রাখবেন, ভার্ব প্লাস আইএনজি ফর্মে যে ওয়ার্ডটা নাউনের মতো কাজ করতেছে এটাই হচ্ছে জিরান্ড, আর যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্মে যে ওয়ার্ডটা এডজেক্টিভের মতো কাজ করতেছে এটা হচ্ছে পার্টিসিপল, ঠিক আছে। এন দিয়ে মনে রাখবেন, জিরান্ডে এন আছে, এন মানে হচ্ছে নাউন, ঠিক আছে। আচ্ছা, এটা গেল পার্টস অফ স্পিচের ব্যাপারে। এটা এরপরে আর যদি আসি, পার্টস অফ স্পিচে আরো অনেক কিছু আছে, আমি জাস্ট কোন জায়গাটা টেকনিক্যাল এই জিনিসটা ধরাই দিচ্ছি। এখন হচ্ছে বাকিটা আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, গ্রামারের প্র্যাকটিসের উপর আর কোনো কথা নাই। প্রিভিয়াস ইয়ারের প্রতিটা প্রশ্ন সলভ করবেন, শুধু বিসিএস না পারলে অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রশ্নগুলো সলভ করবেন, দেখবেন অনেক ব্রেন খুলে যাবে, মানে চিন্তা করার ইয়াটাই অনেক বেড়ে যাবে, ব্রডলি চিন্তা করতে পারবেন। হ্যাঁ, তাহলে প্র্যাকটিসের উপরে আর কোনো কথা নাই, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস, আমার যে জিনিসগুলো খটকা লাগতো আমি এই জিনিসগুলো হাইলাইট করার ট্রাই করতেছি। আমার আরেকটা জিনিসে খুব ঝামেলা লাগতো, এটা হচ্ছে ক্লজ আইডেন্টিফিকেশন। যেহেতু ক্লজে আমাদের 1 বা 2 মার্কস অবশ্যই থাকবে ক্লজ থেকে প্রশ্ন, এবং মেইনলি ক্লজ থেকে প্রশ্ন থাকে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ক্লজ থেকে। হ্যাঁ, যেমন ক্লজ হচ্ছে মেইনলি টু টাইপসের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই ক্লজ আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন আসে। আচ্ছা, এখন ক্লজ কি এটা আমরা সবাই জানি, যে ক্লজ হচ্ছে মেইনলি একটা বাক্যের অংশ যেটাতে সাবজেক্ট থাকবে, ভার্বও থাকবে, দুইটাই অবশ্যই থাকবে, সাবজেক্ট এবং ভার্ব। হ্যাঁ, তাহলে ক্লজ আমরা জানি কি, ক্লজের ক্লাসিফিকেশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো নাম শুনেই আমরা বুঝতে পারতেছি যে বাক্যের যে অংশটা, অর্থাৎ যেই ক্লজটা নিজে নিজে তার মিনিং পরিপূর্ণ করতে পারে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ যেটাই বলেন। এরপর আসছে ডিপেন্ডেন্ট ক্লজ, নাম থেকেই বুঝতে পারতেছি সে নিজে নিজে তার অর্থটা প্রকাশ করতে পারতেছে না, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এখন ডিপেন্ডেন্ট ক্লজের আবার 3টা সাব ক্লাস আছে, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে এডজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজ, এডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, মেইন প্রশ্ন আসে হচ্ছে এখান থেকে। হ্যাঁ, মানে ডিপেন্ডেন্ট ক্লজের ক্লাসিফিকেশন থেকে প্রশ্ন আসে, যেমন আপনাকে একটা সেন্টেন্স দিয়ে দিবে যেটাতে একটা প্রিন্সিপাল ক্লজ বা একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, আপনাকে বলতে হবে যে এটা এটা কোন ধরনের ক্লজ, নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ, এরকম প্রশ্নই কিন্তু সবচেয়ে বেশি আসে। আমার এই প্রশ্নগুলোতে খুব ঝামেলা লাগতো এবং আমি তালগোল পাকায় ফেলতাম, আমি ক্লাসিফিকেশন মানে আইডেন্টিফিকেশন করতে গেলে ভুল করে ফেলতাম। তো আমি এখন আপনাদেরকে জাস্ট 5টা লাইন বলবো, এই 5টা লাইনের মধ্যেই কিন্তু ক্লজ আইডেন্টিফিকেশন শেষ, শুধু 5টা লাইন, ঠিক আছে। আপনারা চাইলে এটা নোট করতে পারেন। যেমন নাউন ক্লজ আইডেন্টিফিকেশনের জন্য আমি 3টা লাইন বলবো নাউন ক্লজের জন্য। এটা একটা হচ্ছে, যখন আপনি দেখবেন কোন ক্লজ বি ভার্বের পরে শুরু হয়েছে, বি ভার্ব বলতে আমরা কি কি বুঝি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাঁ, এরপর হচ্ছে শেল, উইল, এবং বি ভার্ব সাথে হচ্ছে মডেলস। বি ভার্ব এবং মডেলস এর পরে যে ক্লজগুলা শুরু হয় ইমিডিয়েট পরেই, এই ক্লজগুলা হচ্ছে নাউন ক্লজ। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রিপোজিশন এবং ট্রানজিটিভ ভার্বের পরে, প্রিপোজিশন এবং ট্রানজিটিভ ভার্বের পর ইমিডিয়েট পরেই যে ক্লজটা শুরু হয় এটা হচ্ছে নাউন ক্লজ। আরেকটা সহজ কথা হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে যে ক্লজটা থাকে এই ক্লজটাই হচ্ছে নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজ আইডেন্টিফিকেশনের জন্য এই 3টা সেন্টেন্সে ছাড়া আর কিছুই লাগবে না। তাহলে বি ভার্বের পরে অথবা মডেলস এর পরে যে ক্লজ এটা হচ্ছে নাউন ক্লজ, প্রিপোজিশনের পরে এবং ট্রানজিটিভ ভার্বের পরে যে ক্লজ এটা হচ্ছে নাউন ক্লজ, এবং আরেকটা সহজ কথা হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে যে ক্লজ ব্যবহৃত হয় এটাই নাউন ক্লজ। এখন যে এরপর থেকে আপনি যেই ক্লজে আসুক, নাউন ক্লজের যে উদাহরণে আসুক না কেন, আশা করি আপনারা এটা আইডেন্টিফাই করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে সোজা টেকনিক। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলতে চাই, মাই বিলিফ ইজ দ্যাট হার্ড ওয়ার্ক ব্রিংস সাকসেস, মাই বিলিফ ইজ দ্যাট হার্ড ওয়ার্ক ব্রিংস সাকসেস। তাহলে দেখেন এখানে একটা বি ভার্ব আছে ইজ, তাই না? ইজ এর পরে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে দ্যাট হার্ড ওয়ার্ক ব্রিংস সাকসেস। তাহলে আপনাকে যদি এই ক্লজটা মার্ক করে দিয়ে বলেন যে এটা কোন ধরনের ক্লজ, তখন আনসার আসবে কি, অবশ্যই নাউন ক্লজ, কারণ এটা কিসের পরে আছে,
বি ভার্বের পরে আছে, ঠিক আছে। এরপর যদি আমি বলি we do not understand how long she wants to remain like this, we do not know, we do not understand how long she wants to remain like this। তাহলে এখানে আন্ডারস্ট্যান্ডটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব আশা করি আপনারা সবাই জানেন, যে ভার্বের অবজেক্ট থাকে এটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। মানে হচ্ছে যেই ভার্বকে আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আনসার পাবেন, এটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমি যদি এই সেন্টেন্সটাকে প্রশ্ন করি যে আমরা উই ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু একটা উত্তর পাবো। তাহলে আন্ডারস্ট্যান্ডটাই হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, ঠিক না? তাহলে আমরা একটু আগেই বলছি ট্রানজিটিভ ভার্বের ইমিডিয়েট পরে যে ক্লজটা থাকবে এটা হচ্ছে সব সময় নাউন ক্লজ। তাহলে এখানে যদি আপনাকে হাউ লং শি ওয়ান্টস টু রিমেইন লাইক দিস আন্ডারলাইন করে দিয়ে বলে যে হুইচ ক্লজ ইজ, হুইচ টাইপ অফ ক্লজ ইজ দিস, তখন এটা অবশ্যই আনসার হবে নাউন ক্লজ, ঠিক আছে। এরপরে যদি আসি, there is no point in what my friend suggested to me, there is no point in what my friend suggested to me। তাহলে এখানে what my friend suggested to me হচ্ছে একটা ক্লজ যেটা আপনাকে মার্ক করে দেওয়া হয়েছে এবং আইডেন্টিফাই করতে বলা হয়েছে কোন টাইপের ক্লজ। তাহলে আপনি চিন্তা করে দেখেন এখানে কিন্তু একটা ইন আছে, ইন মানে কি প্রিপোজিশন, এই প্রিপোজিশনের জাস্ট ইমিডিয়েট পরেই কিন্তু একটা ক্লজ। তাহলে আমরা একটু আগে জেনে আসছি যে প্রিপোজিশনের ইমিডিয়েট পরে যে একটা ক্লজ থাকে, যে কোনো ক্লজই থাকুক না কেন এটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে এটা একটা নাউন ক্লজ, ঠিক আছে। তাহলে আমি আরেকবার নাউন ক্লজের আইডেন্টিফিকেশনের পয়েন্টগুলো যদি বলে দেই, একটা হচ্ছে বি ভার্বের ইমিডিয়েট পরে অথবা মডালসের ইমিডিয়েট পরে, এরপরে গেল প্রিপোজিশনের ইমিডিয়েট পরে, ট্রানজিটিভ ভার্বের ইমিডিয়েট পরে, এবং বাক্যের সাবজেক্ট হিসেবে যদি কোনো ক্লজ থাকে এই ক্লজ, এই সবগুলা ক্লজই হচ্ছে নাউন ক্লজ। এর বাইরে আর কিছু নাই, পুরোটা এইগুলা দেখলেই আপনারা নাউন ক্লজ আইডেন্টিফাই করে দিবেন, ঠিক আছে। দেন আমরা আসতেছি হচ্ছে এডজেক্টিভ ক্লজে। পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ ক্লজ হচ্ছে এডজেক্টিভ ক্লজ। এটা আইডেন্টিফাই করার একটাই পয়েন্ট, এটা হচ্ছে যে কোনো নাউনের পরে ইমিডিয়েট পরে যে ক্লজটা, এই ক্লজটা সব সময় এডজেক্টিভ ক্লজ। নাউনের পরে যে কোনো ক্লজই এডজেক্টিভ ক্লজ, এটা হচ্ছে এডজেক্টিভ ক্লজ আইডেন্টিফাই করার একটাই ওয়ে, ঠিক আছে। যেমন আমি যদি উদাহরণ দেই, আই নো দ্য বয় হু ওয়েন্ট দেয়ার, তাহলে দেখেন দ্য বয়, বয়টা কিন্তু একটা নাউন, নাউনের পরে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ আছে হু ওয়েন্ট দেয়ার। তাহলে এই ক্লজটা কিন্তু বয়কে ইয়া করতেছে, মডিফাই করতেছে, হ্যাঁ। আই নো দ্য বয় হু ওয়েন্ট দেয়ার, তাহলে এই নাউনের ইমিডিয়েট পরে যে ক্লজটা হু ওয়েন্ট দেয়ার এটা হচ্ছে এডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। এরপরে যদি আরো উদাহরণ দেই, দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড সাকসিডস ফাইনালি, দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড সাকসিডস ফাইনালি। তাহলে ম্যানের পরে হু ওয়ার্কস হার্ড আমাদের একটা ক্লজ আছে, এটা কি ক্লজ? এডজেক্টিভ ক্লজ, কারণ দ্য ম্যান হচ্ছে একটা নাউন, ঠিক আছে। এরপরে যদি আসি, দিস ইজ দ্য বয় হু ডিড ইট, এখন বয়ের পরে ক্লজটা হচ্ছে হু ডিড ইট, আপনাকে আইডেন্টিফাই করতে বলা হলো। তাহলে আপনি আগে দেখলেন যে এই ক্লজের জাস্ট ইমিডিয়েট আগে একটা নাউন আছে, তা আপনি চোখ বন্ধ করে এটাকে এডজেক্টিভ ক্লজ হিসেবে দাগায় দিবেন, ঠিক আছে। তাহলে এডজেক্টিভ ক্লজ আইডেন্টিফিকেশন হচ্ছে সবচেয়ে সোজা কাজ, এটা আশা করি পারবেন। এরপরে বাকি যা থাকলো অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন যখন আপনি দেখবেন যে আপনি নাউনের কোনো কিছুর সাথেও মিলাতে পারছেন না, অ্যাডজেক্টিভের কোনো কিছুর সাথেও মিলাতে পারছেন না, আপনি চোখ বন্ধ করে ওটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে দাগায় দিবেন। তারপরেও এটার একটা যদি পয়েন্ট আউট করে বলতে চাই, যখন কোনো ক্লজ স্থান, সময়, উদ্দেশ্য, পরিমাণ, হ্যাঁ, ফলাফল, তুলনা, কারণ ইত্যাদি যদি বোঝায় সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। যদি আমি উদাহরণ দিয়ে বলতে যাই, when we went to the school we saw them, তাহলে এখানে ক্লজ হচ্ছে when we went to the school একটা ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি বলতেছে? এটা একটা সময়কে নির্দেশ করতেছে, আমরা কখন তাদেরকে দেখছিলাম, যখন আমরা স্কুলে গেছিলাম, তাহলে এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, সময়কে উল্লেখ করতেছে। এরপরে যদি বলি we will wait until Mishu finished his lunch, এটাও কিন্তু একটা সময়কে উল্লেখ করতেছে, তাহলে until Mishu finished his lunch এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপরে যদি বলি I will go to the market if it is not raining, I will go to the market if it is not raining, এটা একটা কি বোঝাচ্ছে? শর্ত বোঝাচ্ছে, যদি বৃষ্টি না হয় তাহলে আমি বাজারে যাব, না হয় যাব না, তাহলে শর্ত বুঝালে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন অ্যাডভার্বিয়াল ক্লজে যদি আপনাদের ঝামেলা মনে হয় তাহলে আপনারা যেটা করবেন, যে ক্লজকে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন না এজ এ নাউন অথবা এজ এ অ্যাডজেক্টিভ, আপনারা এটাকে আপনারা অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে দাগায় দিবেন।
তাহলে ক্লজ আইডেন্টিফিকেশনের জন্য আপনাদের কিন্তু শুধু 5টা পয়েন্ট মনে রাখলেই চলতেছে। এই জিনিসটা কিন্তু খুব মানে আসলে কিন্তু যখন ক্লজ পড়তে যাবেন তখন অনেক নিয়ম অনেক কানুন বের হয়ে আসবে, কিন্তু এত কিছু মাথায় না নিয়ে এই 5টা জিনিস মনে রেখে, কারণ আমাদের মেইন কথা হচ্ছে আমাকে নাম্বার তুলতে হবে, মার্কস পাইতে হবে। আমি হ্যাঁ মানে যত তাড়াতাড়ি পড়ে আমি বেশি মার্কস ক্যারি করতে পারি এটাই তো লাভ, তাই না? তাহলে আমরা এই 5টা পয়েন্ট আউট করে রেখে দেই, এটাই আমাদের ক্লজ পড়ার সময় রিভার্স দিতে শুধু এই 5টা পয়েন্ট পড়লেই হবে, আর কিছু লাগবে না। আর ওই যে বললাম প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, গ্রামারে শুধু গ্রামার না, বিশেষ প্রিলিমিনারি তো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি পরীক্ষা দিবেন, তত সামনে আগায় যাবেন। আচ্ছা, গ্রামারের এই দুইটা জিনিস নিয়ে আজকে একটু ডিটেলস বললাম। আর লিটারেচারের একটু বলতে চাই, যেটা হচ্ছে লিটারেচার কিভাবে পড়বেন। লিটারেচার আসলে আমাদের ডক্টরদের সবার জন্য একদম নতুন একটা টপিক। শুধু ডক্টর না, আমরা ইংলিশে অনার্স ছাড়া যারা বাকিরা আছেন আমাদের সবার জন্য ইংলিশটা একটা নতুন টপিক, ইংলিশ লিটারেচার। সো এটা পড়তে শুরু করব কিভাবে, এই জিনিসটা নিয়ে আমাদের সবারই মনে প্রশ্ন থাকে, এটার উপর আমি একটু হাইলাইট করতে চাই আজকে। প্রথম কথা হচ্ছে যে লিটারেচার, সাহিত্য মানেই হিউজ ভাস্ট একটা জিনিস। হ্যাঁ, সো এটা দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক, কিভাবে পড়বো এটা নিয়ে চিন্তায় পড়ে যাওয়াটাই স্বাভাবিক, আমিও পড়ে গেছিলাম। তো আপনাকে প্রথমে বুঝতে হবে আপনি কি পড়বেন আর কি পড়বেন না। এটা বোঝার জন্য যেটা করতে হবে, আপনাকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করতে হবে। অবভিয়াসলি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আপনি লিটারেচার শুরু করার প্রথম স্টেপটাই হচ্ছে আপনি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ঘাটবেন। দরকার হলে আপনি 1 সপ্তাহ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ঘাটবেন, কি প্রশ্ন আসছে, যেগুলো আসছে এগুলো একদম শুধু ঘাটবেন না, সাথে পড়েও ফেলবেন, কি কি প্রশ্ন আসছে এগুলোর আনসার সলভ করে ফেলবেন। কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে কিন্তু প্রচুর রিপিট হয়, 50% পর্যন্ত রিপিট হয়ে যায় কোনো কোনো সময়। সো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বিশ্লেষণ করবেন এবং আনসার সহ মানে জেনে নেবেন সবটাই, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এটাতে আপনার 50% কাজ শেষ। ঠিক আছে, যেহেতু আমাদের স্পেশালি 42 এর কথা যদি বলতে যাই, মাত্র 5 নাম্বার, দেখা যাবে এই 5 নাম্বারের মধ্যে তিন নাম্বারই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে আপনারা পেয়ে যাবেন। সো এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দরকার হলে আপনারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করে শুধু ওই প্রশ্নগুলোর উপরেই নিজেরা পরীক্ষা দিবেন। ঠিক আছে, তখন দেখবেন যে কনফিডেন্স গ্রো করবে। আচ্ছা, এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করার পরে আমি যেটা করছিলাম, এটা হচ্ছে বিসিএস এর আগে একটা স্পেশাল সংখ্যা বের হয় কারেন্ট অ্যাফেয়ার্স এ, আপনাদের সবার কাছে আছে আশা করি। ওই ওই বইটাতে যে ইংলিশ লিটারেচারের যে পোর্শনটা আছে এটা একদম পুরোটাই পড়ে ফেলবেন, এখান থেকে কিছু বাদ দিবেন না, যতটা পারেন খুব ভালো মতো এই জিনিসটা পড়ে ফেলবেন। এরপরে হচ্ছে এটা শেষ করার পরে আমরা যেটা করব এটা হচ্ছে আমি কিছু ইম্পর্টেন্ট রাইটার্স এর নাম এখন বলবো। প্রথমে আমি 10 জনের নাম বলবো, এরপর আমি আরো 10 জনের নাম বলবো, টোটাল 20 জন। যে প্রথমে যে 10 জনের নাম বলবো, এই 10 জনের একদম মানে ওনাদের লাইফ থেকে শুরু করে ওনাদের লিটারারি ওয়ার্ক, হ্যাঁ সবকিছুই ওনাদের পড়তে হবে। শুধু লিটারারি ওয়ার্ক না, আমাদের লাইফের সবকিছু পড়তে হবে ওনাদের। হ্যাঁ, ওনাদের স্ত্রী সম্পর্কে, ওনাদের জন্ম মৃত্যু, ওনাদের কিছু ইতিহাস আছে, এগুলো সবকিছুই পড়তে হবে। শুধু 10 জনের আমি এরকম নাম বলবো, আপনারা একটু পয়েন্ট আউট করে নেবেন। যেমন প্রথমেই আমরা যদি বলতে চাই উইলিয়াম শেক্সপিয়ার, ওনার একদম যা বইতে যা আছে যতটুকু আছে সবটাই পড়বেন, কিছু বাদ দিবেন না। উইলিয়াম শেক্সপিয়ার 1 নাম্বার। হ্যাঁ, কোনো কোনো সময় দেখা যায় ওনার থেকে 2টা প্রশ্নও চলে আসে, ঠিক আছে, 2টা বা 3টাও চলে আসে। এরপরে যদি বলতে যাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উনি রোমান্টিক পিরিয়ডের একজন ওয়ার্কার ছিলেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এরপরে আসছেন হচ্ছে এসটি কোলরিজ, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এসটি কোলরিজ। এরপর আসতেছে পিবি শেলি, অনেক ইম্পর্টেন্ট, ওনাদের মানে ওনাদের নাম যে বলতেছে ওনাদের খুবই ইম্পর্টেন্ট ওনারা। এরপর হচ্ছে জন কিটস এবং জন মিল্টন, দুজনই প্রচন্ড ইম্পর্টেন্ট, ওনাদের সবকিছু জানা লাগবে। চার্লস ডিকেন্স। এরপর আসতেছে হচ্ছে জর্জ বার্নার্ড শ, জিবি শ। এরপর হচ্ছে ডব্লিউবি ইটস থেকে সবসময় প্রশ্ন আসে, উনি একজন নোবেল বিজয়ী লেখক, ওনার থেকে প্রশ্ন আসে ডব্লিউবি ইটস। এরপর আসছে হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে, এই 10 জন। হ্যাঁ, আর্নেস্ট হেমিংওয়ে। তাহলে আমি আরেকবার যদি বলি, উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এসটি কোলরিজ, পিবি শেলি, জন কিটস, জন মিল্টন, চার্লস ডিকেন্স, জর্জ বার্নার্ড শ, ডব্লিউবি ইটস অ্যান্ড আর্নেস্ট হেমিংওয়ে। ঠিক আছে, এই 10 জন সম্পর্কে সবকিছুই জানতে হবে, জানার চেষ্টা করবেন এই 10 জন সম্পর্কে। আর যারা স্পেশাল ছাড়া যারা জেনারেলের কথা ভাবতেছেন, 43rd এর কথা, তাদেরকে তো খুব ভালো মতো পড়তে হবে, এগুলা কোনোভাবে বাদ দেওয়া যাবে না কিছু। হ্যাঁ, সবটাই পড়তে হবে। আচ্ছা,
এরপরে যদি বলি আমাদের যেটা পড়তে হবে যে কিছু ইংলিশ লিটারেচারে কিছু কবিদের কিছু হচ্ছে উপাধি আছে, ছদ্মনাম আছে, হ্যাঁ, উপাধি ছদ্মনাম এগুলা পড়তে হবে। এগুলার খুব বই, যে কোনো বইতে এগুলো চার্ট করে দেয়া থাকে, অথবা কারেন্ট অ্যাফেয়ার্স এর স্পেশাল এডিশনেও পাবেন। চার্টটা মুখস্থ করে ফেলবেন, এবং মুখস্থ করার সময় অবশ্যই সব হাবিজাবি পড়ার দরকার নাই, যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে এগুলো পড়বেন, এবং আমি যে নামগুলো বললাম ওনাদের সাথে রিলেট করে ওই নামগুলো পড়ে নেবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে, আচ্ছা, আমরা জানি ইংলিশ লিটারেচারকেও বাংলা সাহিত্যের মতো যুগ বিভাগে ভাগ করা আছে, হ্যাঁ। তো ইংলিশ লিটারেচারের যে যুগ বিভাগটা, এই যুগ বিভাগটা সম্পর্কে জানতে হবে, যে কত সাল থেকে কত সাল কোন পিরিয়ড, এটা জানতে হবে। এর মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে 4টা পিরিয়ডের নাম বলতেছে, এই 4টা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে রোমান্টিক, একটা হচ্ছে ভিক্টোরিয়ান, এলিজাবেথান, এন্ড হচ্ছে মডার্ন, হ্যাঁ। এখন এর মধ্যে রোমান্টিক পিরিয়ডের কিছু হিস্ট্রি আছে। রোমান্টিক পিরিয়ডের হিস্ট্রি মানে রোমান্টিক পিরিয়ডটা কিভাবে শুরু হয়েছিল, তখন কাদের কাদের অবদান ছিল, এই যে রোমান্টিক পিরিয়ডের মানে কত থেকে কত সাল ছিল এই পিরিয়ডটা, এবং এখানে এটার হিস্ট্রিটা জানতে হবে, কিভাবে শুরু হলো। লিরিক্যাল ব্যালাড নামে একটা ছিল, বই আছে, এই বইটা সম্পর্কে জানতে হবে, এটা কারা রচনা করছেন এটা জানতে হবে, হ্যাঁ। তাহলে রোমান্টিক যুগ সম্পর্কে জানতে হবে। আবার কিছু কিছু প্রশ্ন এভাবে আসে যে মানে ধরেন বলে দিবে যে নিচের কোনজন রোমান্টিক পিরিয়ডের কবি, অথবা নিচের কোনজন মডার্ন কবি, নিচের কোনজন এলিজাবেথান পিরিয়ডের কবি, এরকম কিছু প্রশ্ন আসে। তো এই 4টা যে পিরিয়ড বললাম, রোমান্টিক, ভিক্টোরিয়ান, এলিজাবেথান এন্ড মডার্ন, হ্যাঁ, এই 4টা থেকে কিন্তু এরকম প্রশ্নগুলো বেশি আসে। সো এই 4টা পিরিয়ডের কবিগুলোর নাম দরকার হলে আপনারা আলাদা করে লিখে শুধু এই 4টা পিরিয়ডেরটাই দরকার হলে শিখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি বলতে চাই যেটা হচ্ছে, আচ্ছা, মডার্ন থেকে পোস্ট মডার্ন পিরিয়ড একটা যে আছে, মডার্ন থেকে পোস্ট মডার্ন পিরিয়ডে সব অনেক 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 রাইটার আছে, সবারটা পড়ার দরকার নাই। আপনারা জাস্ট একবার চোখ বুলা যাবেন, চোখ বুলানোর সময় বুঝতে পারবেন আসলে কোনটা ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় দেখা যায় কিছু কিছু নাম আমরা সবসময় খবরে দেখি বা পেপারে দেখি, মানুষের মুখে মুখে শুনি, এইগুলা কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ। তো চোখ বুলানোর সময় আপনারা বুঝতে পারবেন কোনটা ইম্পর্টেন্ট, ওইটাই মার্ক আউট করে পড়ে নেবেন। এরপরে আসতেছে হচ্ছে লিটারারি টার্ম নামে একটা জিনিস আমাদের সিলেবাসে আছে। লিটারারি টার্ম যেটা হচ্ছে, যেমন আমরা যে বলতে পারি যে হাইপারবোল, সিমাইল, মানে এগুলার কিছু উদাহরণ দিয়ে দেবে যে নিচের কোনটা হাইপারবোল, হ্যাঁ। এই জিনিসগুলো যে কোনো লিটারেচার বইতেই 15-20টার মতো টার্ম আছে। এই টার্মগুলো 15-20টা সবটাই পড়ার দরকার নাই, যেগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আসছে আপনারা ওভাবে দেখে পয়েন্ট আউট করে মার্ক করে পড়বেন, হ্যাঁ। আর এরপরে আমি বলবো হচ্ছে, আমি তো প্রথমে 10জন কবির নাম বলছিলাম যে যাদের সবকিছুই পড়তে হবে। এখন আমি আরো 10জনের নাম বলবো, ওই 10জনের সাথে মোট 20জনের নাম বলবো, যে 20জন সম্পর্কে আগের 10জনের তো অবশ্যই পড়বেন, এই 20জনও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যদি সময় পান আপনারা পড়ে নেবেন। আমি বলে দিচ্ছি, এখন আমি টোটাল 20জনের নাম বলে দিব। এর মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু আমরা আগেও বলছিলাম, ওনারটা বারবার বলতেছি কারণ আপনারা ওনার থেকে 2টা প্রশ্নও পেয়ে যেতে পারেন যদি কপাল ভালো থাকে। এরপরে আমরা পড়বো হচ্ছে ক্রিস্টোফার মার্লো। এখন আমি এখন যে নতুন 10জনের কথা বলবো, ওনাদের সম্পর্কে এত বেশি জানার দরকার নাই। ওনাদের হচ্ছে জাস্ট লিটারারি ওয়ার্ক যেগুলো আছে, ওনাদের লাইফস্টাইল, লাইফ হিস্ট্রি এত জানার দরকার নাই। আমরা এগুলো শুধু লিটারারি ওয়ার্ক গুলো আপনারা পড়বেন, যেমন হচ্ছে ক্রিস্টোফার মার্লো, হ্যাঁ। এরপর হচ্ছে বেন জনসন। এরপর হচ্ছে জোনাথন সুইফট, ওনার নাম আপনারা সবাই জানেন, জোনাথন সুইফট। এরপর হচ্ছে আলেকজান্ডার পোপ, থমাস গ্রে, উইলিয়াম ব্লেক। এই ওনাদের থেকে কিন্তু প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে আসছে, এই জন্য আমি পয়েন্ট আউট করে ওনাদের নামগুলো বলতেছি। মানে শুধু লিটারারি ওয়ার্ক, এবং ওনাদের যে অনেক লিটারারি ওয়ার্ক আছে তাও না, 3টা 4টা, এবং কারো কারো একটাই আছে, হ্যাঁ। 3টা 4টা একটা, এগুলো পড়ে নিতে পারবেন আপনারা আশা করি। উইলিয়াম ব্লেকের পরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তো আগে বলেছি, এসটি কোলরিজ, পিবি শেলি আগে বলা হয়েছে, জন কিটস আগে বলা হয়েছে, চার্লস ডিকেন্সও আগে বলা হয়েছে। এরপরে একজন ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন, হ্যাঁ। উনি হচ্ছে অনেক এলেজি, মানে হচ্ছে শোক গাথা আছে ওনার, বেশ গুরুত্বপূর্ণ কিছু শোক গাথা আছে। এই শোক গাথাগুলোর নাম এবং এই শোক গাথার কিছু হিস্ট্রি আছে। উনি কোনোটা ওনার বোনের মৃত্যুতে লিখেছিলেন, একটা মনে হয় ওনার বিড়ালের মৃত্যুতে লিখেছিলেন, এই টাইপের। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো লর্ড টেনিসনের এলেজি গুলা পড়বেন। এরপরে আসতেছে হচ্ছে রবার্ট ব্রাউনিং, উনি খুব গুরুত্বপূর্ণ একজন ঔপন্যাসিক। রবার্ট ব্রাউনিং, উনি হচ্ছে ফাদার অফ ড্রামাটিক মনোলগ বলা হয়। সো রবার্ট ব্রাউনিং সম্পর্কে একটু জানবেন। এরপরে আসতেছে হচ্ছে জর্জ বার্নার্ড শ বলা হয়েছে, ডব্লিউ বি ইটস বলা হয়েছে।
এরপর হচ্ছে রবার্ট ফ্রস্ট। হ্যাঁ, উনি খুব বিখ্যাত একজন কবি। রবার্ট ফ্রস্টের নাম আপনারা অনেকে জেনে থাকবেন। রবার্ট ফ্রস্ট সম্পর্কে মানে ওনার লিটারারি ওয়ার্ক সম্পর্কে আপনারা একটু পড়ে নেবেন। তাহলে আমরা 20 জনের নাম জানতে পারলাম। হ্যাঁ, তো প্রথমে যাদের কথা বলছি প্রথম 10 জন, ওনাদের কিন্তু সবটাই লাগবে, ওনাদের লাইফ সম্পর্কে লাগবে, ওনাদের নিজেদের হিস্ট্রি লাগবে, সব লাগবে, সাথে লিটারারি ওয়ার্ক তো অবশ্যই। আর পরে যাদের কথা বললাম ওনাদের হচ্ছে শুধু লিটারারি ওয়ার্ক গুলা জেনে নেবেন। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে কোটেশন। লিটারেচারের কিন্তু প্রায় একটা বা দুইটা প্রশ্ন অবশ্যই কোটেশন থেকে আসে। যেমন যে কোনো একটা লিটারারি ওয়ার্ক থেকে আপনাকে একটা কোটেশন তুলে দিয়ে দিবে, বলবে যে এটা কোন লিটারেচারের মানে কোন লিটারেচারের অংশ বা কোন উপন্যাসের অংশ, কোন পোয়েট্রির অংশ, এরকম বলবে। এগুলো সাধারণত আসে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের কাজগুলো থেকে আসে খুব বেশি। আর একটা হচ্ছে এসটি কোলরিজ। হ্যাঁ, এসটি কোলরিজের কাছ থেকে খুব আসে এগুলা। এরপরে হচ্ছে মানে হচ্ছে মোট কথা রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডটা খুবই ইম্পর্টেন্ট। রোমান্টিক পিরিয়ড থেকে চেষ্টা করবেন কিছু বাদ না দিতে। রোমান্টিক পিরিয়ডে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এসটি কোলরিজ, পিবি শেলি, জন কিটস, হ্যাঁ, এই চারজন থেকেই কোটেশন খুব বেশি আসে। উইলিয়াম শেক্সপিয়ার এবং এই চারজন থেকে আপনারা কোটেশন পেয়ে যাবেন। খুব এটা মানে আমার কাছে মনে হচ্ছে এই পাঁচজন থেকে আপনারা পাবেন। মানে হচ্ছে জন কিটস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পিবি শেলি, এসটি কোলরিজ এবং হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। ঠিক আছে, কোটেশন ওনাদের মধ্যে থেকেই পেয়ে যাবেন আপনারা। সো ওনাদের কোটেশন গুলা পড়ে নেবেন। আর যদি ক্যারেক্টার মানে উপন্যাসের চরিত্র বলতে যাই, এটা বেশি আসে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের নাটকগুলা থেকে বেশি আসে। সো ওনার গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে ওই কাজের চরিত্রগুলা সম্পর্কে জেনে নেবেন। আচ্ছা, এরপরে যদি আসি ফিমেল কিছু আছে, সাহিত্যিক আছে, ফিমেল ইংলিশ সাহিত্যিক। ওনাদের মধ্যে থেকে যেমন হচ্ছে ব্রন্টি ফ্যামিলি নামে একটা ফ্যামিলি আছে, ওনাদের 3 বোনের কথা বলা আছে। হ্যাঁ, তিন বোনের, যেমন এমিলি ব্রন্টি, শার্লট ব্রন্টি আর হচ্ছে এমি ব্রন্টি। ওনাদের কিছু লিটারারি ওয়ার্ক আছে, যেমন উথারিং হাইটস আর হচ্ছে জেন আয়ার। এই দুইটা প্রশ্ন কিন্তু আসে এবং এগুলোর কিন্তু মুভিও আছে, আপনারা দেখছেন কিনা আমি জানি না। মুভি দেখেও মনে রাখতে পারেন। তো এই বইগুলো মানে ওনাদের, যেহেতু ওনারা ফিমেল, ওনাদের এবং খুব খুব প্রাচীন ফিমেল লেখিকা, ওনাদের কথাগুলো একটু মনে রাখবেন, ওনাদের লিটারারি ওয়ার্ক গুলা। আর হচ্ছে রিসেন্ট মডার্ন পিরিয়ড আছে হচ্ছে ভার্জিনিয়া উলফ। ভার্জিনিয়া উলফের খুব সম্ভবত 5টা কি 6টা লিটারারি ওয়ার্ক বইতে দেওয়া ছিল। এগুলা পড়লেই কমন আসার কথা, যদিও ভার্জিনিয়া উলফ থেকে মনে হয় না প্রশ্ন আসছে। তারপরেও ফিমেল হিসেবে পড়ে রাখতে পারেন, কারণ দিয়ে দিতে পারে অনেক সময়। ঠিক আছে, আর হচ্ছে কিছু হঠাৎ 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 দেখবেন কিছু মানে ইম্পর্টেন্ট মানে সাহিত্যিকের ওভাবে না পড়ে আপনারা কিছু ইম্পর্টেন্ট উপন্যাস যেগুলোর নাম আমরা বারবার শুনি, যেমন ধরেন এনিম্যাল ফার্ম। হ্যাঁ, জর্জ ওরওয়েলের একটা লেখা এটা, এনিম্যাল ফার্ম। এই টাইপের কিছু ইম্পর্টেন্ট লিটারারি ওয়ার্ক আছে যেগুলোর নাম দিয়ে বলে যে এটা লেখক কে। তো ওভাবে আপনারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন, এগুলা একটু সলভ করে নেবেন। আচ্ছা, এই তো ইংলিশ লিটারেচারও গেল। আর কি বলবো, গ্রামারে আসলে আরো অনেক কিছু বলার মতো অনেক কিছুই আছে, কিন্তু মনে হয় না সময় আর হবে, আমাদের সময় প্রায় শেষের দিকে আর কি। তো যতটুকু বললাম আশা করি আপনাদের কাজে লাগবে। আপু, আমাদের লাইভটি যারা দেখছেন আপু, তাদের মধ্য থেকে আমরা একটা প্রশ্ন পেয়েছি। প্রশ্নটা হচ্ছে সাদিয়া ইসলাম নিধি ওনার কাছ থেকে, যে আপনি তো এফসিপিএস পার্ট 2 করছেন, এখন আপনি কি অ্যাডমিন ক্যাডারে যোগদান করবেন? আচ্ছা, আমি আসলে মানে আমার পার্ট 1 হয়েছে 18 জুলাইতে পার্ট 1 হয়েছে আর কি। তো তখন আমি অলরেডি ডিসিএইচ কোর্সে ছিলাম ময়মনসিংহ মেডিকেলে। সো আমি পার্ট 2 ট্রেনিং শুরু করি নাই, মানে আমার ডিসিএইচ কোর্সটা এখনো চলতেছে, আমি ট্রেনিং এখনো শুরু করি নাই। আর আমি ট্রেনিং কোর্স থেকে ছুটি নিয়ে আমার 39 বিসিএস এর উপজেলায় এসে জয়েন করছি আর কি। তো এর মধ্যে আবার 38 এর রেজাল্ট হলো, প্রশাসনে সুপারিশ প্রাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি জয়েন করব প্রশাসনে, মানে আমি শিফট করে ফেলবো ক্যাডার ইনশাআল্লাহ। ধন্যবাদ আপু। আপনি আসলে এত চমৎকার একটা সেশন নিলেন, শুনছিলাম আমরা সবাই, এবং আমার মনে হয় যারা এতক্ষণ দেখলেন তাদের কাছে একটু না মানে একটু হলেও মানে বিসিএস এর জন্য ইংলিশের যে প্রিপারেশনটা, এটা অবশ্যই তাদের কাছে এটা উপকারে লাগবে, এবং হচ্ছে নিশ্চয়ই এই দিক নির্দেশনাগুলো কাজে লাগিয়ে তারা আরো অনেক ভালোভাবে প্রস্তুতিটা নিতে পারবে। তো এত চমৎকার আলোচনার জন্য আপু আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের সাথে এতক্ষণ আপু ছিলেন এবং অনেক সুন্দর করে আমাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দিলেন, এবং আপনার এই অনুপ্রেরণাগুলো অবশ্যই আমরা পরবর্তীতে কাজে লাগাবো। তা আপু, আপনার অনুমতি নিয়ে আমরা আমাদের আজকের সেশনটাকে এখানেই শেষ করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আজকে সেশন তাহলে আমরা এখানে শেষ করি। আর সবাই ভালো থাকবেন। আর প্র্যাকটিস 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 প্র্যাকটিসের উপর আর কিছু নাই, ঠিক আছে? ধন্যবাদ আপু। হ্যাঁ, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।